সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি একটি রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে তোমরা ব্রেকডাউন করবে একটি প্যাসেজ আকারে এটি যখন আসবে, সেটি আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই রাইট ফর্ম অফ ভার্বস এর প্র্যাকটিস সেশনে আজকে আমি তোমাদের জন্য একটি প্যাসেজ নিয়েছি, যেটি আসলে যশোর বোর্ড 2023 সালে এসেছিল, হ্যাঁ? তো এই রাইট ফর্ম অফ ভার্বটি কিভাবে তুমি বুঝবে এবং কিভাবে অ্যান্সারগুলো বসালে একদম কারেক্ট হবে এবং তুমি খুব সহজেই আসলে ধরতে পারবে যে কিভাবে একটি কঠিন বা সহজ বা মাঝারি মানের প্যাসেজ যেটাই আসুক না কেন, কিভাবে তুমি প্রত্যেকটি কারেক্ট করে একদম ফুল মার্কস নিয়ে আসতে পারবে, সেই আর্ট বা কৌশলটি কিন্তু আমি ধাপে ধাপে আজকে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, আমি যদি এই ব্রেকডাউনে যাই এবং সেখানে যদি আমি তোমাদেরকে বলি যে আমাদের এই প্যাসেজটি দেখো কি দিয়ে শুরু হচ্ছে, যে ঢাকা দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। তাহলে ডেন্সেস্ট মানে কি? ডেন্সেস্ট মানে কিন্তু কি, যে ঘনবসতিপূর্ণ, তাই না? তাহলে ঢাকা কি? ঢাকা হচ্ছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং ফাস্টেস্ট বা দ্রুতগতির গ্রোয়িং বা বর্ধমান যে শহর আছে সেই শহর। তো তার মানে হচ্ছে এই ঢাকাকে নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা হবে বা এই প্যাসেজটি হবে। তো তোমরা অবশ্যই যখনই কোনো রাইট ফর্ম অফ ভার্বের প্যাসেজ করতে যাবে, তখন কিন্তু অবশ্যই চিন্তা করার চেষ্টা করবে যে এই প্যাসেজটি আসলে কোন টেন্সে কভার করার চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ? এটি কি প্রেজেন্ট টেন্সে করা হচ্ছে, নাকি এটি অতীতের কোনো ঘটনা, নাকি এটি ভবিষ্যৎকে নির্দেশ করছে? এই জিনিসটি জাস্ট যদি তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার কাজ 50% শেষ। আর যদি তুমি সেটি না ধরতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তুমি ভালো ফলাফল করতে গিয়ে হিমশিম খেয়ে যাবে, ঠিক আছে? তো আসো আমি আজকে আমাদের ফার্স্ট যেই ব্ল্যাঙ্কসটি রয়েছে সেটি নিয়ে কথা শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে এ, একটি ব্ল্যাঙ্কস রয়েছে বা শূন্যস্থান রয়েছে, এরপর বলা হচ্ছে যে ফেস আনবিয়ারেবল ট্রাফিক জ্যামস। আনবিয়ারেবল মানে কিন্তু যে অসহ্য বা অসহনীয় যে ট্রাফিক জ্যাম, সেটির কথা এখানে বলা হয়েছে। তাহলে দেখো, এখানে কিন্তু ঢাকার কথা বলা হয়েছে। তাহলে ঢাকা কি করছে? ফেস করছে আনবিয়ারেবল ট্রাফিক জ্যাম, মানে অসহনীয় ট্রাফিক জ্যামের কথা বলা হচ্ছে। তাহলে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে ট্রাফিক জ্যাম, এটি কিন্তু একটি চলমান সমস্যা, তাই না? অতীতেও ছিল, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে কিনা আমরা জানি না। কিন্তু বর্তমানে যে চলমান রয়েছে এটি কিন্তু শিওর। তো যেহেতু এটি বর্তমানে চলমান রয়েছে, তাহলে আমরা কিন্তু চাইলেই খুব সহজে এটিকে কিভাবে কভার করতে পারি, দেখো আমরা কিন্তু যদি লিখি যে ইজ ফেসিং, তাহলেই কিন্তু দেখো এটি আমাদের প্রেজেন্ট টেন্সে হয়ে যাচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা এই রাইট ফর্ম অফ ভার্বটি কমপ্লিট করে ফেলতে পারছি। তাহলে এখন দেখো কি হচ্ছে, ঢাকা ইজ ফেসিং মানে ঢাকা ভোগ করছে বা ঢাকা মুখোমুখি হচ্ছে কিসের? অসহনীয় ট্রাফিক জ্যাম বা যানজটের, তাই না? তো আশা করি তোমরা এটি বুঝতে পারলে। এরপরে দেখো কি বলা হচ্ছে, দেয়ার ড্যাশ ম্যানি রিজনস ফর ইট। দেখো, ম্যানি রিজন মানে কিন্তু অনেক কারণ, আর দেয়ার মানে হচ্ছে সেখানে। তাহলে সেখানে কি রয়েছে? অনেক কারণ রয়েছে, তাই না? কিসের জন্য? এই যে ট্রাফিক জ্যাম বা অসহনীয় যে ট্রাফিক জ্যাম রয়েছে সেটির জন্য। তাহলে দেখো, এখানে যেহেতু অনেকগুলো কারণের কথা বলা হচ্ছে, তার মানে এটি কি? এটি কি সিঙ্গুলার নাকি এটি প্লুরাল? তো যে কেউ কিন্তু তোমরা জানো যে যখন একটির কথা বলা হয় তখন এটি কিন্তু সিঙ্গুলার, আর যখন দুই বা ততোধিক হয়ে যায় তখন কিন্তু আমরা সেটিকে বলি প্লুরাল। তো এখানে যেহেতু ম্যানি রিজনের কথা বলা হয়েছে, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে যে এটি দুই বা ততোধিক কারণ এখানে রয়েছে। তো তাহলে কিন্তু দেখো, বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এখান থেকে আমাকে কিছু একটা অপশন চয়েস করে আমাকে বসাতে হবে। তাহলে আমি কি করতে পারি? আমরা কিন্তু এখানে ইজ তো আর হচ্ছে না, কারণ ইজ তো আর কি না, প্লুরাল না, তাই না? ইজ হচ্ছে সিঙ্গুলার, তো ইজ এখানে বাদ, থাকছে আর, তাই না? তো এখানে কিন্তু ওয়াজ ওয়্যার বসানোর কোনো কারণ নাই, কারণ এখানে কিন্তু প্রেজেন্টের কথা বলা হচ্ছে, তাই না? কারণ অনেক কারণ রয়েছে, হ্যাঁ? তো এটি কিন্তু পাস্ট টেন্সের আসলে কোনো বিষয় না, সো ওয়াজ ওয়্যার এর কোনো প্রশ্নই এখানে আসছে না। আমরা সিম্পলি যদি এখানে কি বসাতে পারি, দেখো, দেয়ার আর, অর্থাৎ সেখানে রয়েছে ম্যানি রিজনস বা অনেক কারণ ফর দিস বা এটির জন্য, মানে যেগুলো দায়ী আর কি, তাই না? তারপর দেখো কি বলা হচ্ছে, দ্য এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস, তার মানে এই যে ভেহিকেলস বা গাড়ির সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে দিনকে দিন, অ্যান্ড পপুলেশন বা জনসংখ্যাও দিনকে দিন বাড়ছে, ড্যাশ দ্য মেইন রিজন। তার মানে এই যে অনেকগুলো কারণ রয়েছে এই ট্রাফিক জ্যামের মধ্যে, তার মধ্যে মেইন রিজন বা মেইন কারণটা কি? এই যে বর্ধমান বা ক্রমবর্ধমান যেই গাড়ি রয়েছে সেইগুলো বা যানবাহনগুলো, অ্যান্ড পপুলেশন বা জনসংখ্যা। তাহলে তুমি দেখো, তোমাকে এখানে বুঝতে হবে যে এখানে সাবজেক্টটা আসলে কোনটা, এবং সেটার উপরেই কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে যে তুমি কোন ভার্বটি দিয়ে এখানে কমপ্লিট করবে। দেখো, এখানে কিন্তু এই যে এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস এন্ড পপুলেশন, এইটা টোটালটা মিলে কিন্তু আমার এখানে সাবজেক্টের মতো কাজ করছে, তাই না? তো দেখো, মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে একটা কারণ, এবং সেই কারণটাকে আমরা কি করতে পারছি আসলে, বা কি করে ফেলছি, যে একটা প্যাকেটের মধ্যে নিয়ে আসছি, তাই না?
যে কি এই যে গাড়ি ঘোড়া বা যানবাহন এবং জনসংখ্যা এইটা হচ্ছে একটা কারণ। তাহলে কিন্তু এইখানে এটা আল্টিমেটলি সিঙ্গুলারের মতো কাজ করছে এই সাবজেক্টে। তো আমাদেরকে তাহলে এখানে কি করতে হবে? একটা সিঙ্গুলার ভার্ব চয়েস করতে হবে। সেটি কি? সেটি হতে পারে ইজ। তো দেখো ভেহিকলস এন্ড পপুলেশন ইজ দ্য মেইন রিজন, অর্থাৎ ওই জিনিসগুলো সমষ্টিগতভাবে কি একটা প্রধান কারণ, তাই না? এরপর দেখো কি করা হচ্ছে, ডিউরিং আ ট্রাফিক জ্যাম, অর্থাৎ ট্রাফিক জ্যাম বা যানজটের সময়ে বা যে সময় চলতে থাকে, পিপল ড্যাশ টু সাফার মাচ। এখানেও কিন্তু দেখো আগের থিওরি অ্যাপ্লাই করলেই হবে। সেটি কি? এই যে পিপল, পিপল মানে কিন্তু জনসংখ্যা, জনসংখ্যা মানে আলটিমেটলি অনেকজন, কিন্তু অনেকজনকে আমরা পিপল বা একটি ওয়ার্ড দিয়ে যেহেতু বুঝিয়ে ফেলছি, তো এখন কিন্তু আর এটি কি বলা যেতে পারে, এটি কিন্তু এখন আর কি থাকছে না, ওইভাবে আমরা ইন্ডিকেট করতে পারবো না, তাই না? তো যেহেতু সমষ্টিগতভাবে আমরা জনসংখ্যাকে এখানে বুঝেছি, তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? দেখো এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাভ। তো দেখো আমরা যখন এখানে কিন্তু কিছুটা ব্যতিক্রম রয়েছে আগের মতো হ্যাভ আর হ্যাজ এর ক্ষেত্রে। হ্যাজ কিন্তু সাধারণত আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আর হ্যাভ আমরা কিন্তু প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাই না? তো এখানে পিপল দিয়ে যদিও জনসংখ্যাকে একসাথে বোঝানো হচ্ছে, তো জনসংখ্যা তো আর একটা না, তাই না? অনেক মানুষই কিন্তু কি করে? সাফার করে। তো আমরা এখানে কি বসাতে পারবো না? এখানে কিন্তু যে হ্যাশটা আমাদেরকে দিয়েছে, এই হ্যাশটা আর আমরা বসাতে পারবো না। তাহলে আমরা কি করছি দেখো, আমরা এখানে হ্যাভ বসিয়ে দিচ্ছি। পিপল হ্যাভ টু সাফার মাচ, অর্থাৎ জনগণকে কি করতে হচ্ছে? অনেক বেশি দুঃখ বা ভোগান্তি পোহাতে হচ্ছে। এরপর লক্ষ্য করো কি বলছে, দে হ্যাভ টু ড্যাশ ইঞ্চ বাই ইঞ্চ। তো তোমরা আসলে এখানে বুঝতে পারবে যে ইঞ্চ বাই ইঞ্চ বলতে আসলে কি বোঝানো হচ্ছে। ইঞ্চ বাই ইঞ্চ বলতে এই যে যখন যানজটের সৃষ্টি হয় বা যানজট লেগে যায়, তখন কিন্তু কি হয়, কি বলা যেতে পারে, যে গাড়ি ঘোড়াগুলো বা যানবাহনগুলো মানে অল্প অল্প বা খুব আস্তে আস্তে কিন্তু আগায়। তো এই ক্ষেত্রে কি করতে হবে? তাহলে আমাদেরকে দেখতে হবে যে ভার্ব হচ্ছে মুভ, আর এখানে কিন্তু দেখো টু রয়েছে, টু এর পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে কি করতে হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে দেখো আমরা কি করছি, দে হ্যাভ টু, আমরা এখানে লিখছি মুভ ইঞ্চ বাই ইঞ্চ, অর্থাৎ তাদেরকে কি করতে হয়? ইঞ্চি বাই ইঞ্চি করে তাদেরকে আগাতে হয়। এরপর দেখো কি বলছে, দে হ্যাভ টু ওয়েট অন রোডস আওয়ার্স আফটার আওয়ার্স। তাদেরকে কি করতে হয়? তাদেরকে ঘন্টার পর ঘন্টা কি করা লাগে? রাস্তায় অপেক্ষা করা লাগে, তাই না? তারপর দেখো কি বলছে, ড্যাশ ফেস আনবিয়ারেবল সাফারিংস, অর্থাৎ এই যে তাদেরকে রাস্তায় কি করতে হয়? ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, আর তারা কি করে? অসহনীয় যে দুর্ভোগ বা ভোগান্তি রয়েছে সেটির সম্মুখীন তাদেরকে হতে হয়। তো এই যে হতে হয়, এটিকে আমরা কি দিয়ে বোঝাতে পারি? আমরা যদি এখানে ফেসিং ব্যবহার করি দেখো, তাহলে কিন্তু আমার এখানে এই সেন্টেন্সের ব্ল্যাঙ্কসটি হয়ে যাচ্ছে, তাই না? কারণ হচ্ছে দেখো, তাদেরকে ঘন্টার পর ঘন্টা ফেসিং বা মুখোমুখি হয়ে এই ভোগান্তিটি পোহাতে হয়, তাই না? তো এখানে কিন্তু দেখো একটু যদি তোমরা লক্ষ্য করো যে একটু ক্রিটিক্যাল, বাট চেষ্টা করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে দে হ্যাভ টু ওয়েট অন রোডস, তাদেরকে ঘন্টার পর ঘন্টা রাস্তা অপেক্ষা করতে হয়, আহ, এবং সেটি মুখোমুখি হতে হয়। তো ফেসিং আনবিয়ারেবল সাফারিংস। তো এরপর দেখো কি বলছে, এগেইন বা তারপরে, দ্য রোডস অফ ঢাকা সিটি বা ঢাকা শহরের যে রাস্তা রয়েছে, ড্যাশ নট স্পেশিয়াস। স্পেশিয়াস মানে কিন্তু জায়গাবহুল বা প্রশস্ত, তাই না? তো এখানে যেটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ঢাকা শহরের রাস্তাগুলো কিন্তু জায়গাবহুল না। তো এখানে দেখো আমি কি করতে পারি, আমাকে কিন্তু এখানে বি যেহেতু রয়েছে, তার মানে আমাকে অ্যামিজ আর বা ওয়াজ ওয়ারের মধ্যে কিছু চুজ করতে হবে, এবং এখানে কিন্তু পাস্ট টেন্সের আসলে তেমন কিছু নেই। এটি যেহেতু ঢাকা শহরে নেই, তার মানে এটিকে আমাকে প্রেজেন্টের মাধ্যমে কভার করতে হবে। তো প্রেজেন্টের মাধ্যমে কভার যদি আমি করি, আমাকে এখানে দেখতে হবে এখানে কিন্তু রোডস রয়েছে, তাই না? তার মানে একটি রোডের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে অনেকগুলো রোডের কথা যেহেতু বলা হয়েছে, আমাকে প্লুরাল সেন্সেই এই ভার্বটি কভার করতে হবে। তো আমি এখানে কি করব? আমি যদি সিম্পলি এই কাজটি করি, যে আমি লিখব কি আর নট, তাহলে কি ঢাকা সিটি আর নট স্পেশিয়াস, তাই না? তাহলে দেখো আমার এখানে এই সেন্টেন্সটিও শেষ। এরপর দেখো, অনলি 7% অফ ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা শহরের 7% ইজ ড্যাশ বাই রোডস। তো এখানে একটি জিনিস বোঝার চেষ্টা করি, এখানে যে কিন্তু দেখো ইজ রয়েছে, তাই না? এবং ইজের পরে যেহেতু আমাকে ভার্বটা ব্যবহার করতে হবে, তাহলে ইজ কভারিং বাই রোডস তো আর আমরা লিখতে পারবো না, তাই না? কারণ ঢাকা সিটিকে কভার করছে রাস্তা এরকম না, ঢাকা শহরে 7% রাস্তা দ্বারা কি আচ্ছাদিত। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? আমরা এখানে লিখতে পারি ক ভিইআর ইডি, তাই না? তো এটি যদি আমি করি, তাহলে কিন্তু দেখো প্যাসিভ ভয়েসের টোনে আমার এই অপশনটি কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? ঢাকা সিটির 7% রাস্তা দ্বারা আচ্ছাদিত।
বা রাস্তা দখল করে রেখেছে, ঠিক না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো বলা হচ্ছে কম্পেয়ার্ড উইথ, সেটিকে তুলনা করা যেতে পারে বা কিসের তুলনায়? অ্যারাউন্ড 25% অফ প্যারিস অ্যান্ড ভিয়েনা। তার মানে কি দেখো, প্যারিস এবং ভিয়েনাতে যেখানে 25% রাস্তা দ্বারা আচ্ছাদিত, সেখানে কিন্তু আমাদের ঢাকা শহরে মাত্র 7% কি রাস্তা দ্বারা আচ্ছাদিত। তো এর দ্বারা দেখো কি বোঝানো হচ্ছে যে ওইখানে রাস্তার সংখ্যা বেশি, কারণ 100%-এর মধ্যে যদি 25%-ই রাস্তা হয় তাহলে কিন্তু সেখানে অনেক রাস্তা এবং গাড়ির যাওয়ার জন্য এনাফ জায়গা রয়েছে, সো যানজট হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এই বড় দেশে মাত্র 7% রাস্তা আর 93% হচ্ছে মানুষ এবং তাদের বাসাবাড়ি। তো জ্যাম বা যানজট যে হবে এটি কিন্তু আসলে মানে কমন বা নরমাল এটি বলা যেতে পারে। এরপর দেখো কি বলছে, ইফ এনিবডি ফলস ইন এ ট্রাফিক জ্যাম, অর্থাৎ কেউ যদি ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে যায়, হি ড্যাশ নট নো when he will reach home, অর্থাৎ কেউ যদি একবার ট্রাফিক জ্যামে আটকে যায় বা ফেঁসে যায় তাহলে সে কি জানে না যে সে কখন বাড়িতে পৌঁছাবে। দেখো, সে এখন জানে না যে সে কখন বাসায় পৌঁছাবে, কারণ এখানে ফিউচার বাচক উইল ব্যবহার করা হয়েছে। আর এখানে তার মানে আমাদেরকে কি প্রেজেন্ট ব্যবহার করতে হবে, তাই না? কারণ এই পাশে ফিউচার, মানে সে এখন জানে না যে কখন সে বাসায় পৌঁছাবে। তো এখন যেহেতু জানে না, তার মানে এটি কিন্তু প্রেজেন্ট টেন্সে আমাদেরকে কভার করতে হবে। আর যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সো আমাদেরকে কিন্তু এখানে আমরা ডু ব্যবহার করতে পারবো না, আমাদেরকে কি করতে হবে? ডাজ ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু নট নো রয়েছে, আমরা ডাজের সাথে ব্যবহার করব নট নো, তাই না? তাহলে সে জানে না যে সে কখন বাসায় পৌঁছাবে। আশা করি খুব সহজে তোমরা এটি বুঝেছো। যদি কোনো কিছু আসলে না বুঝতে পারো বা কোনো একটি আ আ ব্ল্যাংকসে তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু সেটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আলোচনা করতে পারো। আমি চেষ্টা করব কমেন্ট বক্সগুলো থেকে আ যদি ঐরকম কোনো প্রশ্ন আমি পাই আসলে যেটির সলিউশন দেওয়া দরকার, তাহলে আমি সেটি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো দেখো এরপর কি বলছে? সামটাইমস বা কখনো, কখনো কি হচ্ছে, এ ডিসট্যান্স অফ 1 কিলোমিটার, মানে ১ কিলোমিটার যে দূরত্ব, টেক অ্যান আওয়ার টু ক্রস, অর্থাৎ ১ কিলোমিটার দূরত্ব কভার করতে কি লাগে? ১ ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে, যেটি কিনা অত্যন্তই বেশি। তো আমি যদি দেখো এখানে কি করি, টেক মানে কি? নেয়া। আর আমাদেরকে এখানে এমন একটি ওয়ার্ড বা ওয়ার্ডের এমন একটি প্যাটার্ন বসাতে হবে যেটি কি ধরনের মিনিং দেয়? যে ১ কিলোমিটার দূরত্ব কভার করতে নেয় হচ্ছে ১ ঘন্টা সময়। তাহলে ন্যায় বা এই নেয়াকে আমি যদি ন্যায়ে কনভার্ট করি, তাহলে জাস্ট দেখো এটিকে যদি আমি একটি সাবজেক্ট হিসেবে চিন্তা করে কভার করার চেষ্টা করি যে ইজ ডিসটেন্স অফ 1 কিলোমিটার, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? জাস্ট টেকের সাথে যদি আমি একটি অ্যাস যুক্ত করি তাহলেই কিন্তু দেখা হয়ে যাচ্ছে যে এই ১ কিলোমিটার ডিসটেন্স নিচ্ছে ১ ঘন্টা টু ক্রস বা পার হওয়ার জন্য। এরপর দেখো কি বলছে যে অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স, অর্থাৎ অফিস বা কি বলা যেতে পারে, স্কুল গোয়ার্স বা তোমার যারা কি না স্কুলে যায় তাদের কথা বলা হচ্ছে, ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট, অর্থাৎ তাদের জন্য কি হয়ে যায়? এখানে কিন্তু ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট বলতে আসলে তাদের জন্য খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায় এরকম না, তাদের জন্য আসলে খুবই দুষ্কর হয়ে ওঠে ড্যাশ দেয়ার ডেস্টিনেশন ইন টাইম, এখানে কিন্তু রিচ বলা হয়েছে। তো তাদের জন্য কি একটু কঠিন হয়ে যায়? পৌঁছানোটা কঠিন হয়ে যায়। তো এখানে কিন্তু আমাদেরকে কি করতে হবে? একটি টু বা একটি প্রিপোজিশন এখানে ব্যবহার করলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। দেখো টু রিচ, তো এই অফিস এবং স্কুল যাত্রী যারা রয়েছে তাদের জন্য খুবই কঠিন হয়ে যায় কি? টু রিচ বা স্কুলে পৌঁছানো, তাই না? বা তাদের গন্তব্যে সঠিক সময়ে, দেখো ইন টাইম বা সঠিক সময়ে পৌঁছানো। তো দেখো খুবই সিম্পল বা সহজ কিন্তু মোটামুটি এগুলো কিন্তু মোটামুটি পারার মতোই। আর আমার সাথে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমরা কিন্তু অবশ্যই এই প্যাটার্নগুলো ধরে রাখার আসলে চেষ্টা করবে যে কোন প্যাসেজগুলো বা কোন সেন্টেন্সগুলো আমরা কোন প্যাটার্নে বা কোন রুলস অনুযায়ী আমরা করার চেষ্টা করছি। কারণ তুমি হয়তো ৫০-৬০ টা রুলস কিন্তু ঠিকই মুখস্থ করতে পারবে। কিন্তু শুধু যদি তুমি রুলস মুখস্থ করো তাহলে তোমাকে আ কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হবে কখন? যখন তুমি পরীক্ষার হলে যেয়ে দেখবে যে রুলসের সাথে বাস্তবতার তুমি কোনো মিল পাচ্ছ না। কারণ এই প্যাসেজগুলো সলভ করা আর সিঙ্গেল লাইন যে রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে সেটি সলভ করা কিন্তু একই কথা নয়। কারণ এখানে লাইনের সাথে লাইনের একটা কানেকশন থাকে। ওইখানে কিন্তু লাইনের সাথে লাইনের কোনো কানেকশন থাকে না। এখানে আগের সেন্টেন্সের উপর ভিত্তি করে পরের সেন্টেন্স আমাদেরকে অ্যান্সার করতে হয়। তো যারা দুর্বল আছো তাদেরকে অবশ্যই অনেক, অনেক প্র্যাকটিস করতে হবে। কারণ অনেক, অনেক প্র্যাকটিস যদি তুমি না করো বা তুমি যদি পুরনো বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে, যেমন তোমরা যারা এখন পরীক্ষা দিবে বা সামনের বছর পরীক্ষা দিবে তাদের উচিত কি? অন্ততপক্ষে মিনিমাম ৫ থেকে ৭ বছরের যে প্রশ্নগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার সেগুলো ধরে, ধরে প্র্যাকটিস করে ফেলা। কারণ এছাড়া কিন্তু তুমি আসলে ভালো একটি পারফরম্যান্স আশা করতে পারবে না। কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। কারণ তুমি যদি প্র্যাকটিস না করো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে যেয়ে তোমার মনে হবে এটা আমি কি করব? এখানে কি অ্যাস যুক্ত করব
নাকি করব না, এখানে কি প্যাসিভ ভয়েসের টোন ব্যবহার করব নাকি করব না, নাকি আইএনজি যুক্ত করব, সেটা কিন্তু তুমি আসলে ধরতে পারবে না। বাট তোমরা যদি এনাফ প্র্যাকটিস করে যদি তুমি পরীক্ষা হলে যাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি দেখবে যে তুমি খুব দ্রুত গতিতে ক্যাচ করতে পারবে এবং অবশ্যই তুমি এখানে 5 আউট অফ 5 বা 7 আউট অফ 7 তুমি ক্যারি করে নিয়ে আসতে পারবে। তো এরপর দেখো বলা হচ্ছে যে আওয়ার গভর্নমেন্ট বা আমাদের যে সরকার রয়েছে ড্যাশ বা ট্রাই হার্ড অ্যান্ড সোল, তাহলে তারা কি একদম কঠিনভাবে তারা চেষ্টা করছে। তো আমরা দেখো এখানে কি করতে পারি, তারা কিন্তু এখনো চেষ্টা চালাচ্ছে, তাই না? কোনো না কোনোভাবে হয়তো কম বা বেশি চেষ্টা তারা চালাচ্ছে। সো যেহেতু বর্তমানে চলমান, তার মানে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা যদি সিম্পলি এখানে লিখি ইজ ট্রাইং, তাই না? তাহলে কিন্তু আমাদের কাজ এখানে হয়ে যাচ্ছে। তো আমাদের দেশের সরকার কি করছে, তারা চেষ্টা করছে কি টু সলভ দিস প্রবলেম বা এই সমস্যাটিকে সমাধান করার জন্য। তো যেহেতু বর্তমানে চলমান, তো আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কভার করে ফেলছি। এরপর দেখো কি বলছে যে ফ্লাইওভার্স বা উড়াল সড়ক যেগুলো রয়েছে ড্যাশ বিল্ড ইন ডিফারেন্ট প্লেসেস ইন অর্ডার টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম, অর্থাৎ ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। এই যে দেখো এখানে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ একটি লাইন এটি, কারণ এখানে আমাদেরকে বুঝতে হবে কি যে ফ্লাইওভার বা উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে। আমরা কি নির্মাণ করছি? তুমি আমি কি নির্মাণ করছি? না, নির্মাণ করা হচ্ছে। তার মানে আমাদেরকে কি করতে হবে, এখানে প্যাসিভ ভয়েস অবশ্যই ব্যবহার করতে হবে। ফ্লাইওভার তার মানে তো আমরা ইজ ব্যবহার করতে পারবো না, কারণ অনেকগুলোর কথা বা প্লুরালের কথা বলা হচ্ছে, তাহলে আমরা এখানে আর ব্যবহার করতে পারি। তো এখানে যেহেতু বিল্ড রয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে আগে বিং ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর বিং, তারপরে কি করতে হবে, আমাদেরকে একটু মডিফাই করে লিখতে হবে আর বিং বিল্ট। তো ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে ইন ডিফারেন্ট প্লেসেস। তো দেখো এখানে যদি তুমি প্যাসিভ ভয়েস যে হবে বা ব্যবহার করতে হবে, সেটা যদি তুমি না ধরতে পারো, তাহলে তুমি কি লিখবে? তুমি এখানে অন্য কোনো অ্যান্সার হয়তো বা বসিয়ে দিয়ে চলে আসবে এবং একটি লাড্ডু তুমি পেয়ে যেতে পারো। তো সেটি থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই জিনিসগুলো একটু ধরতে হবে যে সেই কাজটাকে আমি করছি নাকি অন্য কেউ করছে বা কোনো থার্ড পার্টি করছে, এটিকে আমি অ্যাক্টিভ ভয়েসে করবো নাকি আমি প্যাসিভ ভয়েসে করবো। এইটা ধরতে পারাটাই কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্বের একটা মূল চ্যালেঞ্জ। তো এরপর দেখো বলা হচ্ছে বিসাইডস বা পাশাপাশি ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্টস, অর্থাৎ তারা যারা রয়েছে ড্যাশ ফাইলিং কেসেস। তো দেখো তারা তো আর দেখে না, তাই না? তাহলে তাদেরকে দেখা যায় কি করতে, যে তারা কেস ফাইল করছে এগেইনস্ট বা বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? ভেহিকেলস বা যানবাহনের বিরুদ্ধে যারা কিনা ব্রেকিং বা ব্রেক করছে কি রোড ট্রান্সপোর্ট রুলস। তো তাদেরকে দেখা যায় বা যাচ্ছে, এটিও কিন্তু আমাদেরকে কি করতে হবে, মোটামুটি একটু প্যাসিভ টোনে আমাদেরকে করতে হবে। তা আমরা দেখো এখানে যদি কি করি, যে তাদেরকে আর সিন বা তাদেরকে দেখা যাচ্ছে কি করতে, ফাইলিং কেসেস বা কেস ফাইল করতে। তো এরপর দেখো কি বলা হচ্ছে, বাট স্টিল, কিন্তু এখনো পর্যন্ত ইট ইজ বিকামিং ইম্পসিবল টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম। তো এখনো পর্যন্ত এটি আসলে খুবই কি অসম্ভব হয়ে থাকছে যে ট্রাফিক জ্যামটাকে কন্ট্রোল করা। আশা করছি যে তোমরা কিন্তু হয়তোবা ভালোভাবে এটি বুঝতে পেরেছো, হয়তোবা দু একটাতে একটু বুঝতে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও, আমি চেষ্টা করব তোমাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করে আরো একটু ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিতে। আমার পড়ার আসলে মেইন মোটিভটা হচ্ছে যে ওই রকম কঠিনভাবে বুঝবে না, অবশ্যই সহজভাবে বুঝবে। কারণ সহজভাবে যদি তুমি না বুঝো, সেটি তুমি ব্রেনে ধরে রাখতে পারবে না, তাই না? তুমি অনেক অনেক রুলস, যেমন তুমি যদি যে কোনো একটি গ্রামার বই নিয়ে বসো, তুমি দেখবে 50, 60, 70, 80, 100টা রুলস তোমাকে দিয়ে দেওয়া হলো। এখন কথা হচ্ছে তুমি কয়টা রুলস আসলে মনে রাখবে। 100টা রুলস কিন্তু তোমার মনে রাখার দরকার নাই ভাই। তোমাকে জাস্ট কি করতে হবে, তোমাকে জাস্ট বেসিক রুলসগুলো তোমাকে মাথায় রাখতে হবে এবং টেন্সটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তুমি যদি টেন্সটা খুব ভালোভাবে না বুঝো, তাহলে কিন্তু তুমি কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখন করবো, কখন আমি প্যাসিভ ভয়েস করবো, অ্যাক্টিভ ভয়েস করবো, এগুলো তুমি কখনোই ধরতে পারবে না। এবং ফলাফল হিসেবে তুমি ভালো মার্কস আনতে পারবে না এবং তোমার কাছে মনে হবে যে না, হয়তো বা রাইট ফর্ম অফ ভার্বস বা এই কঠিন কঠিন গ্রামার এগুলো আমার জন্য না এবং আমি ইংলিশে দুর্বল। বাট তুমি যদি প্র্যাকটিস করো, তুমি যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখো এবং তুমি যদি বই খুলে, প্রত্যেকটা বইতেই কিন্তু বোর্ডের প্রশ্নগুলো দেওয়া থাকে সলিউশন সহ। তো তুমি কি করতে পারো, তুমি ফার্স্টে যে কাজটা করবা আমি তোমাকে বলে দিই যে তুমি কি করলে অ্যাকচুয়ালি গ্রামারে তুমি খুব ভালো মার্কস পাবা। তোমাকে কি করতে হবে, প্রথমে তুমি ধরো একটি খাতা নিবা এবং অ্যান্সার না দেখে তুমি নিজে নিজে ট্রাই করবা যে 10টা বা 15টার মধ্যে তুমি আসলে কয়টা পারো। হ্যাঁ, তুমি দেখলা যে তুমি হয়তোবা 4 থেকে 5টা কারেক্ট করতে পারছো 10টার মধ্যে, আর 5টা হয়তো তুমি পারো নাই। হ্যাঁ, তো তুমি মার্কস পাইলা কত? 5 এর মধ্যে তুমি 2.5 হয়তো পাইলা, যেহেতু তুমি 5টা কারেক্ট করতে পারছো। তো বাকি যেগুলো তুমি পারলা না, এখন তোমার কাজ হচ্ছে সলিউশন থেকে ওই অ্যান্সারগুলো খাতার মধ্যে লেখা এবং এই অ্যান্সারগুলো তুমি এখন প্রত্যেকটা ব্ল্যাঙ্কসে বসায় বসায় তুমি নিজে পড়বা এবং বোঝার চেষ্টা করবা যে অ্যান্সারগুলো আসলে কেন সঠিক হলো।
তো তুমি যদি দেখো যে না, যে ৫ টা তোমার ভুল হইছে ওখান থেকে ৩ টা আরে বইতে তো ঠিকই লিখছে, এরকমই তো হওয়া উচিত। হয়তোবা ২ টাতে তোমার কোনো বার্গেনিং থাকতে পারে যে এই অ্যান্সারটা না বসায় তো আমি ওই অ্যান্সারটাও বসাইতে পারি। কারণ এই যে আমি তোমাদেরকে যে ১০ টা বা ১৪ টা এখানে কুড়িয়ে দিলাম, এমনও হইতে পারে যে তোমার মাথায় অন্য কোনো অ্যান্সার আসতে পারে এবং সেই অ্যান্সারটাও সঠিক হইতে পারে। সো ফ্লেক্সিবল থাকা ভালো। কারণ একই ব্ল্যাঙ্কসে অনেক সময় একাধিক গ্রামার রুলসের মাধ্যমে কিন্তু কমপ্লিট করা সম্ভব, তাই না? কারণ একটাই অ্যান্সার হবে, আমার অ্যান্সারটাই সঠিক আর পৃথিবীর সবারটাই ভুল। এটা কিন্তু আসলে সবসময় ঠিক না। তো তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো এবং গ্রামারে ভালো করতে চাও তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবে তোমার ফ্রেন্ডদের মাঝে, তাহলে তারাও উপকৃত হবে। এবং তুমি অবশ্যই আমি যেই বোর্ডগুলো এখানে করিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই নিজে নিজে একবার আবার বাসায় বই দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবার যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি কি করতে পারবে, ভালো একটি ফলাফল কিন্তু তুমি করতে পারবে। আর কোন কোন জিনিসগুলো নিয়ে বেশি বেশি ভিডিও দিলে তোমাদের জন্য উপকার হয় সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, কথা হবে পরবর্তী ভিডিওতে।